নমস্কার, আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমাদের মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং কমেন্ট করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, আমরা উৎসাহিত হচ্ছি। আজকের বিষয়ে আমরা যেটা ঠিক করেছি সেটা হলো যে ভারতের নাট্যশাস্ত্র এবং নাটকের উৎপত্তি, তার প্রয়োগ কৌশল সম্পর্কে এবং তার উদ্দেশ্য সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের স্টুডেন্টরাও এসে উপস্থিত হয়েছে। আজকে যে বিষয়, আসলে আমরা যে কোনো উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি না সবসময় যে কোনো বিষয় নিয়ে আমরা যখন কোনো বক্তব্য রাখি বা কোনো কিছু বলি, তখন সবসময় আমরা বিদেশের মুখাপেক্ষী থাকি। মানে বিদেশের নাট্য বিজ্ঞরা কি বলে গেছেন বা কি চর্চা করে গেছেন সেই বিষয়গুলোকে নিয়েই আমরা আলোচনা করি এবং তাদের বিষয়গুলোকে আমরা কোট করতে থাকি। কিন্তু আমাদের প্রাচ্যের, আমাদের ভারতের যে সংস্কৃতি, ভারতের যে নাট্য চর্চা, নাট্য ঐতিহ্য, সেই বিষয়ে কিন্তু আমরা অনেক সময় কি হয় যে আমরা সেভাবে আড়াল করার বা একটুখানি দূরে রাখার বা গুরুত্বহীন করে রাখার বা সেইভাবে প্রচার বা উল্লেখ করি না। তো আজকের এমন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আমাদের ভারতের যারা ভারতীয় রয়েছেন তারা গর্ব করার মতো একটা বিষয়, এবং যারা নাট্য চর্চা বা শিল্পের সঙ্গে যুক্ত, মানে আমরা যারা শিল্পের সঙ্গে যুক্ত, তাদের কাছে গর্বের বিষয় কি না, ভারতের নাট্যশাস্ত্র। আসলে ভারতের নাট্যশাস্ত্র মানে নাটকের যারা ছাত্রছাত্রী রয়েছেন বা যারা নাটক চর্চা যারা করছেন, তাদের কাছে এই বিষয়টা অনেক ক্ষেত্রে গুরুগম্ভীর লাগতে পারে, কিন্তু আমরা যদি আলোচনা করি কত সহজে আমরা এই বিষয়টা বুঝে নিতে পারি। ভারতের নাট্যশাস্ত্র, এই নাট্যশাস্ত্রের জন্মটা কিভাবে হয়েছিল তোমরা কেউ জানো? ভারতের নাট্যশাস্ত্র, ভরত কে ছিলেন এবং তার নাট্যশাস্ত্র কেন বলা হচ্ছে, আমরা আজকে তাহলে সেই বিষয় নিয়ে আলোচনা করি। আসলে ভারতের নাট্যশাস্ত্রের শুরুতেই আমরা দেখতে পারবো যে তার আগে বলে নিই নাট্যশাস্ত্র কি, ভারতের নাট্যশাস্ত্র কেন আমরা বারবার করে, বা আমাদের যারা পণ্ডিত ব্যক্তিরা রয়েছেন তারা কেন বারবার এই বিষয়টাকে উত্থাপন করার চেষ্টা করেন। 36টা অধ্যায় এবং 6000 শ্লোক এই নিয়ে এমন একটা প্র্যাকটিক্যাল গ্রন্থ, যে গ্রন্থের মধ্য দিয়ে আমরা কিভাবে নাটক করব, কোন ভাষায় নাটক করব, অভিনেতারা কি তাদের অঙ্গভঙ্গি হবে, কোন পোশাক পরবেন, কিরকম ভাবে দাঁড়াবেন, তাকাবেন, তার অঙ্গসজ্জা কি হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে নাড়াচাড়া করবেন, মুখের এক্সপ্রেশন কি হবে, এবং কোন মঞ্চে অভিনয় হবে এবং কোন সময় নাটক মঞ্চস্থ হবে, সমস্ত বিষয়গুলোকে নিয়ে যদি প্র্যাকটিক্যালি কোনো একটি গ্রন্থ থাকে, যে গ্রন্থ পাঠ করলে আমরা অনায়াসে সেই বিষয়গুলোকে আমরা আয়ত্ত করতে পারবো এবং দর্শকের সামনে নিয়ে আসতে পারবো। মানে থিয়েটার করতে গেলে বা শিল্প চর্চা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z যা যা লাগে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই নাট্যশাস্ত্রে। আসলে নাট্যশাস্ত্র এই যে গ্রন্থটা অনেকে মনে করেন কিন্তু একদিনে, মানে বিশাল যে 36টা অধ্যায় রয়েছে এবং 6000 শ্লোক রয়েছে, সেটা একদিনে একজনের পক্ষে হয়তো সেটা লেখা সম্ভব হয়নি। ঠিক আছে, অনেকে এরকম ছিলেন যে অনেকে মনে করছেন যে সেই সময় যারা নাট্য চর্চা করতেন বা নাট্যবিদ ছিলেন বা নাটকের শিক্ষক ছিলেন, তাদেরকে সবাইকে ভরত নামে চিহ্নিত করা হতো। ফলে অনেক ভরতের উপস্থিতি বা অনেক নাট্য শিক্ষকের উপস্থিতির মধ্য দিয়ে হয়তো এই নাট্য শাস্ত্র বা সূত্র আকারে রচিত হয়েছে। কিন্তু এই রচিত হয়েছে কিরকম ভাবে, যেরকম ভাবে আজকে আমি এখানে বক্তব্য রাখছি, তোমরা ওখানে বসে আছো, সেরকমই কথোপকথনের মধ্য দিয়েই কিন্তু এই গ্রন্থটা রচিত হয়েছে। কিন্তু তার আগে হয়তো এরকম, যেহেতু আমি বলেছিলাম যে কোনো তত্ত্ব যখন রচিত হয়, লিপিবদ্ধ হয়, তার আগে নিশ্চয়ই এই বিষয়ে কোনো চর্চা ছিল বা এই রকম থিয়েটারের গ্রন্থ উপস্থিতি ছিল। ফলে তারই হয়তো খণ্ডিত রূপ বা সংস্করণ করে তার একটা ছোট আকারে হয়তো এই গ্রন্থের জন্ম হয়ে থাকতে পারে। কেননা তার ইতিহাস তো আমাদের কাছে নেই, সব ইতিহাস নেই। ভারতের একটা ইতিহাসের দিক দিয়ে যেটা হয় যে আমাদের এতবার আমরা পরাধীন থেকেছি, এতবার বিদেশের থেকে আক্রমণ হয়েছে,
আমাদের নথিপত্র, আমাদের পুরাণ, আমাদের যে উজ্জ্বল গ্রন্থগুলোকে সেগুলোকে ধ্বংস করা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে, কখনো কখনো তাকে বিকৃত করে তার ট্রান্সলেশন হয়েছে। এত কর্মকাণ্ডের ফলে যা অবশিষ্ট আছে, যেটুকুনিও অবশিষ্ট আছে, তারও মূল্য কিন্তু অসীম। যা নেই ভারতে তা নেই ভারতে, একটা প্রবাদের কথা দিয়ে আমি শুরু করি, যে ভারতে আমাদের মহাভারতে যা আছে তা হয়তো সারা বিশ্বে উপস্থিতি আছে, কিন্তু যা মহাভারতে নেই তা কিন্তু সারা বিশ্বে নেই। মনোচিত্র মহাশয়ের একটি নাটক আছে, যা নেই ভারতে। তেমনি আমাদের ভারতে যা নেই এমন জিনিসের উপস্থিতি হয়তো সারা বিশ্বে নেই। তাই নাট্যবেদ বা নাট্যশাস্ত্র, যাকে আমরা নাট্যবেদও বলি, বেদ বলতে আমরা কি বুঝি? বেদ হচ্ছে জ্ঞান। হিন্দু শাস্ত্র মতে বেদ হচ্ছে জ্ঞানের আধার, শাশ্বত পথ বা শাশ্বত পথ প্রদর্শকের একটা জ্ঞান, যে জ্ঞান দিয়ে সেই সময় আমাদের মুনি ঋষিরা যারা রয়েছেন তারা চর্চা করতেন। আমাদের কটা বেদ আছে তোমরা বলতে পারবে? আমরা জানি, বলো। 4টি বেদ। কি কি বেদ? প্রথম বেদ ছিল কি বলতো? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই 4টি বেদ, এই 4টি বেদই কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র মতে, আমাদের প্রাচীন সংস্কৃত শাস্ত্রের প্রাচীন একটা সাহিত্য এবং জ্ঞানের একটা ভান্ডার হিসাবে আমরা মনে করি। এই যে বেদ তো সবার তখন তো শ্রুতি আকারে ছিল, তো লিখিত আকারে তো ছিল না। তখন কিন্তু শুনে 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 গুরু পরম্পরায়, গুরুর পরে শিষ্য শুনতো, শিষ্য শুনতেন, তারপরে আবার আস্তে 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 যেরকমভাবে লোকনাটক হয় সেরকম শোনা শ্রুতি নির্ভর হয়ে আমাদের কিন্তু এই বেদগুলো চলেছে। বলে এক কথা, আবার অনেক সময় বলে যে বেদ হলো শ্রুতি, তাই না? এবার এই শ্রুতি এবং শ্রুতি নির্ভর এই সাহিত্য, এই বেদ কোথায় কতটা গুরুত্ব ছিল, সেইখান থেকে কিন্তু আমাদের পরবর্তীকালে আর একটা বেদ তৈরি হলো। তার নাম কি বলো? তার নামই কিন্তু পঞ্চম বেদ, নাট্যশাস্ত্র, নাট্যবেদ হিসাবে আমরা চিহ্নিত করলাম। এবার এই কি করে নাট্যশাস্ত্রের জন্ম হলো, কিভাবে নাট্যবেদের জন্ম হলো, এর একটা কিন্তু সুন্দর একটা উদাহরণ আমাদের ভারতের নাট্যশাস্ত্র, তার মধ্যে কিন্তু উল্লেখ আছে, তার প্রথম অধ্যায়ই আছে। আমরা গল্পটা তাহলে শুরু করি। গল্পটা হলো যে, যখন আমাদের তো কটা যুগ আছে জানো তো সবাই, আমি কিন্তু এই প্রশ্ন করতে 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 উত্তর জানতে জানতে আমরা কিন্তু এগোবো। কি কি যুগ আমাদের? সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, আর এখন আমরা কলিযুগ। তাই সত্যযুগ পার হয়ে যাওয়ার পর যখন ত্রেতা যুগের যখন সূচনা হলো, আরম্ভ হলো, সেই সময় কিন্তু আমাদের নাট্যবেদের জন্ম হয়েছিল। কি আশ্চর্য বলো তো! রামায়ণ যুগ। রাম, বামন, পরশুরামের মানে বিষ্ণু যে অবতার, সেই অবতারের যে সময় ত্রেতা যুগ, সেই ত্রেতা যুগেই কিন্তু আমাদের নাট্যবেদেরও জন্ম হয়েছিল। এবং কার হাত দিয়ে হয়েছিল? ব্রহ্মার হাত দিয়ে কিন্তু হয়েছিল। তা ত্রেতা যুগে এমন কি পরিস্থিতি হলো যে এই নাট্যবেদের জন্ম হলো? এবং নাট্যশাস্ত্রই বা কবে রচিত হলো? এতদিন ধরে কিভাবে তার নাট্য চর্চা চললো? তাহলে আমাদের ভারতের নাট্য চর্চাকে কতটা গুরুত্ব দেওয়া হতো যে সেই চর্চার ইতিহাস আমরা ত্রেতা যুগে পর্যন্ত কিন্তু তার বিস্তার রয়েছে। ত্রেতা যুগে তাহলে জানো কি ত্রেতা যুগের কত বছর ধরে ত্রেতা যুগ? 12,96,000। তারপরে এসছে কোন যুগ? দ্বাপর যুগ। দ্বাপর যুগের কত বছরের? 8,64,000। আর আমাদের এই কলিযুগ সবে কত বছর এগিয়ে গেল? প্রায় 5,000 বছর। তাহলে এতদিন আগে, কয়েক লক্ষ বছর আগে কিন্তু আমাদের নাট্যবেদের জন্ম হয়েছে, এমনটাই ভারতের নাট্যশাস্ত্রে উল্লেখ আছে। ঠিক আছে? তাহলে ব্রহ্মা এই নাট্যবেদ প্রথম শুরু করলেন বা রচনা করলেন। কিন্তু হঠাৎ কি এমন প্রয়োজন হলো যে নাট্য বেদের প্রয়োজন হলো? 4টে বেদ তো আমাদের জ্ঞানের আধার ছিলই, ভান্ডার তো ছিলই 4টে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ,
সামবেদ, 4টে বেদের উপস্থিতি রয়েছে, জ্ঞানের ভান্ডার রয়েছে, তাহলে কেন আমাদের আবার একটা পঞ্চম বেদের আর একটা নাট্য বেদের কেন প্রয়োজন হলো? প্রয়োজন হয়েছিল, কোনো কিছু প্রয়োজন ছাড়া তো কোনো সৃষ্টি হয় না। তা হঠাৎ যখন সত্যযুগ পেরিয়ে যখন ত্রেতা যুগের সূচনা হলো, সেই সময় দেখা গেল চারপাশে লোভ লালসায় ভরে গেছে, ক্রোধ হিংসা, একে অপরকে হিংসা করছে, ক্রোধান্বিত হয়ে উঠেছে। তারপরে সুখ আছে, তার মধ্যে যেন দুঃখের উপস্থিতি, বা দুঃখের মধ্যে যেন সুখ আছে। তারপরে চারপাশে দক্ষ দানব, রাক্ষস, দেবতা, সর্প সব কিছু ভরপুর হয়ে গেছে এই ভারতে। ঠিক আছে, যেটাকে আমরা ওই জম্মুদ্বীপ আগে আখ্যায়িত করা হতো এইখানকার এই জায়গাকে, ভারতকে। তাই এইরকম জায়গায় এরকম একটা অশান্তি, একটা যন্ত্রণা, একটা বা অস্থির পরিবেশ যখন তৈরি হয়েছে, যখন লোভ লালসা কামনায় বশবর্তী হয়ে মানুষ একদম হিংস্র মনোভাবাপন্ন হয়ে গেছে, সেই সময় কথিত আছে, ভরতের নাট্যশাস্ত্রেই উল্লেখ আছে যে আমাদের দেবতা ইন্দ্র ব্রহ্মার কাছে এবং আরো দেবতারা সঙ্গে করে নিয়ে তিনি ব্রহ্মার কাছে গিয়ে হাজির হলেন। গিয়ে বললেন যে যে দেশের এবং চারপাশের অবস্থা, বিশ্বের অবস্থা, যে এইরকম একটা অবস্থা দাঁড়িয়েছে যেখানে লোভ লালসা বশীভূত হয়ে গেছে মানুষ এবং একে অপরকে হিংসা করছে, ক্রোধান্বিত হয়ে উঠেছে। তাহলে এখান থেকে কি করে এমন একটা আপনি তৈরি করুন যেটা হলো কীর্ণীয় কমিচ্ছাম দৃশ্যং শ্রবং চ যদ্ভবেত, এমন একটা আনন্দদায়ক জিনিস তৈরি করুন যা একই সঙ্গে শ্রব্য হবে এবং দৃশ্য হবে, দৃশ্যমান হবে এবং শোনা যাবে। এবার আমি একটু আগেই বলেছিলাম কি, আমাদের যে বেদগুলো ছিল সেই বেদগুলো কি ছিল? শ্রুতি নির্ভর, শুধুমাত্র শোনা যেত, দেখার কিছু ছিল না। তাহলে ইন্দ্র কি বললেন? ইন্দ্র বললেন এমন একটা বেদ তৈরি করুন আপনি, যে বেদটা হবে কি একই সঙ্গে শোনা এবং দেখার উপযোগী, তাই না? তাহলে এই যে দেখার এবং শোনার উপযোগী, এবং তোমরা জেনে থাকবে যে আগে যে বেদ আমাদের পাঠ্য ছিল বা শ্রুতি ছিল, সেই বেদের অধিকার বা শোনার অধিকার কিন্তু শূদ্রদের ছিল না। মানে সব বর্ণের মানুষরা কিন্তু বেদ শুনতে পারতেন না। তাহলে ইন্দ্র বললেন যে এমন একটা বেদ তৈরি করুন যে বেদ সবার অধিকার, সব বর্ণের মানুষরা যেন এই বেদকে শুনতে পারেন এবং দেখতে পারেন। তাহলে নাটকের প্রথম জিনিস কি? নাটকের প্রথম বৈশিষ্ট্য তাহলে আমরা কি পেলাম? একদম, যা দৃশ্য, যা ভিজুয়ালাইজড হবে এবং যা অডিবল হবে, যা শোনা যাবে এবং দেখা যাবে। তাহলে একটা প্রথম বৈশিষ্ট্য, এটা কিন্তু আমি পরে ধরবো তোমাদের কাছ থেকে। তাহলে নাটকের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যা দৃশ্যমান, দৃশ্য এবং শ্রব্য, এই দুটো জিনিসের উপস্থিতি থাকতে হবে। এবার উনি বললেন, ইন্দ্র বললেন, বলছে ঠিক আছে, এবার তাহলে আমি কি করা যায়? তখন ব্রহ্মা তখন ধ্যানে বসলেন এবং কি করা যায় যে যাতে করে এই একটা নতুন একটা বেদ তৈরি করা যেতে পারে। তিনি তখন ভাবলেন যে এমন একটা কিছু সৃষ্টি করা দরকার যে সৃষ্টির মধ্য দিয়ে ধর্ম, অর্থ এবং যশ লাভের উপায় হবে। তার মানে এমন একটা বেদ সৃষ্টি করতে হবে যে বেদের মধ্য দিয়ে অর্থ, ধর্ম, প্রত্যেকটা শব্দ শোনার চেষ্টা করো, অর্থ, ধর্ম, যশের লাভের উপায় হবে, এবং যেখানে সদুপদেশ হবে, নীতিকথা হবে, এবং প্রত্যেকটা মানুষ সর্বকর্মের ক্ষেত্রে পথ প্রদর্শক হিসাবে কাজ করবে, এবং যেখানে সব শাস্ত্র নিযুক্ত হবে এবং সব শিল্পের পথ প্রদর্শক হবে। বোঝা গেল কিরকম একটা গুরুগম্ভীর বিষয়, কিরকম একটা সৃষ্টি যেখানে এতগুলো বিষয় যুক্ত হবে। এতদিন তো বেদ ছিল 4টে বেদ, যেখানে জ্ঞানের ভান্ডার ছিল। তাহলে আবার একটি পঞ্চম বেদ তৈরি করার প্রয়োজন হয়ে পড়লো, যেটা কি হবে? যেটা হবে যে অর্থ, ধর্ম এবং যশ উপায়ের লাভের উপায় হবে, এবং সদুপদেশ হবে, তাকে যুক্তি পরামর্শ দেবে মানুষকে, মানুষ কিভাবে তার কর্মে চালিত হবে, কি কাজ করলে করা উচিত এবং কি করা উচিত না সেই সম্পর্কে তাকে পরামর্শ দেবে, উপদেশ দেবে, এবং এমন শিল্প হবে বা এমন একটা সৃষ্টি হবে যে সৃষ্টিতে সব শাস্ত্র, সব শিল্প তার মধ্যে সংযুক্ত হবে এবং সব শিল্পের পথ প্রদর্শক হবে। এই জন্য বলে সব শিল্পের ওপরে রয়েছে নাট্য শিল্প। ঠিক আছে, এবার করা যায় কি করলো ব্রহ্মা? তাহলে এরকম ভাবে পঞ্চম বেদ এবং নাট্যবেদ তৈরি করলেন। এবার যখন তৈরি হয়ে গেছে তখন কিন্তু ইন্দ্রকে গিয়ে বললেন যে এরকম তৈরি হয়ে গেছে, তাহলে তোমরা একটা কাজ করো, এমন কিছু মানুষকে বেছে নাও বা এমন দেবতাদের বেছে নাও যাদের মধ্যে
যাদেরকে দিয়ে এই নাটকটা তুমি করতে পারো বা শেখাতে পারো। তখন তারা একটা শর্ত দিলেন, কারা কারা এই নাটক করার যোগ্য এটাও শিখে নাও, জেনে নাও। কারা কারা নাটক করার যোগ্য, কতটা যোগ্যতা থাকলে তবে নাটক করা যায়। তিনি বললেন এমন কয়েকজনকে তুমি বেছে নাও যারা হলো কৌশলী, যারা হবে বিজ্ঞ, যারা হবে প্রগলভ বাক। প্রগলভ বাক মানে প্রগলভ সাহসী, এবং অন্য অর্থও আছে হলো যে নির্লজ্জ, বেহায়া, এবং কঠোর শ্রমে রত বা কঠোর শ্রম করার অভ্যস্ত আছে যারা। তাহলে কটা? 4টে গুণ থাকতে হবে। কি করতে? কৌশলী হতে হবে, তাকে বিজ্ঞ হতে হবে, তাকে প্রগলভ বাক হতে হবে, এবং কঠোর পরিশ্রমে অভ্যস্ত হতে হবে। ইন্দ্র শুনে বললেন যে না, এরকম তো দেবতারা সম্ভবই নয়। দেবতা কখনোই এই সেই নাট্যবেদ তৈরি করেছেন আপনি এইটা রক্ষা করার, প্রয়োগ করার এবং তাকে চর্চা করার মতো যোগ্যতাই নেই। এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনি অন্য কাউকে দেখুন। তাহলে বোঝো, নাট্যবেদ কিন্তু ভগবান বা দেবতারা করতে পারবেন না, এতগুলো গুণ থাকে দরকার। তখন ইন্দ্র ব্রহ্মা ঠিক করলেন তাহলে কাকে দেখা যায়। তখন ভরত মুনিকে ডাকা হলো, এবং ভরত মুনিকে বলা হলো যে আপনি আপনার 100 জন সন্তানকে, পুত্রকে নিয়ে আপনি এই নাট্যবেদ তৈরি করুন, প্রস্তুত করুন। তা ভরত ব্রহ্মার কাছ থেকে নাট্যবেদ শিখলেন, শিখে তার 100 যে পুত্র ছিল তাদের যাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাস্টিং করলেন, চরিত্র দিলেন, শেখালেন, এবং শিখিয়ে আরভতী, সাত্যতী এবং ভারতী, এই 3টে বৃত্তি, ভারতী হলো কথা, আরভতী এবং সাত্যতী যেখানে মায়া, ইন্দ্রজাল এবং যুদ্ধ, আলোড়ন ইত্যাদি সমস্ত কিছু এরকম ভাবে নাটক তৈরি করলেন। ঠিক আছে, কথা দিয়ে এরকম নাটক তৈরি, যেখানে যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, ইন্দ্রজাল আছে, মায়া আছে, এরকম নাটক নিয়ে হাজির হলেন ব্রহ্মার কাছে। বললেন যে আমি তৈরি করে এসছি। বললেন না, জমছে না, কেমন নিরস লাগছে। এর মধ্যে কি কম হচ্ছে? বললেন যে এর মধ্যে কৈশিকী বৃত্তির কম অভাব আছে। কৈশিকী বৃত্তিটা কি? শৃঙ্গার, প্রেম, কোমল অঙ্গরাগ। তাহলে নাটকের মধ্যে সবই তৈরি করে নিয়ে গেছেন। ভারতী, আরভতী, সাত্যতী বৃত্তি সব লাগিয়ে সবকিছু করে একটা নাটক হাজির করেছেন, কিন্তু তার মধ্যে একটু অভাব আছে, প্রেমের অভাব আছে, শৃঙ্গার রসের অভাব আছে। এই অভাব দূর করতে তখন তিনি শিবের কাছে গেলেন, এবং শিবের কাছ থেকে কৈশিকী বৃত্তি শিখে এই 4টে বৃত্তিকে নিয়ে একটি নাটক উপস্থাপনা করার জন্য প্রস্তুত হয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তখন বললেন ঠিক আছে, এই নাটক তোমরা প্রস্তুত করেছো তো, তাহলে এই নাটকটা তোমরা এই যে সামনে যে ইন্দ্রধ্বজ উৎসব আছে সেই উৎসবে তোমরা এই নাটকটা পারফর্ম করো। ঠিক আছে, এবার এই পারফর্ম করতে শুরু করেছে। এবার যখন অভিনয় করতে শুরু করেছে, ওই অভিনয়ের বিষয়টা কি ছিল? বিষয়টা না বললে তোমরা বুঝতে পারবে না। এবার অভিনয়ের বিষয় ছিল হলো দেবতাদের দ্বারা পরাজিত হয়েছে দৈত্যগণ। ঠিক আছে, এটা হলো বিষয়। এবার দেবতারা এর জন্য, এবং দৈত্য দানব যারা যক্ষ ছিল, দানবরা ছিল, তাদের কস্টিউম, প্রপস, সিংহাসন, পোশাক এবং তাদের অঙ্গচালনা, বিভিন্ন ভাব ইত্যাদি রস সবাইকে শিক্ষিত করে দেয়। 100 পুত্রকে শিক্ষিত করে দিয়েছে, তৈরি করে দিয়েছে, প্রপস দিয়ে দিয়েছে, সিংহাসন ইত্যাদি নানা রকম বস্ত্র যেগুলো দরকার সেগুলো দিয়ে দিয়ে সুসজ্জিত করে দিয়েছে অভিনেতাদের। এক হিসাবে আমাদের এখনকার সময় যদি আমরা ভাবার চেষ্টা করি যে এরা তৈরি করে দিয়েছে। এবার অভিনয় শুরু হওয়াতে হঠাৎ দৈত্য দানবরা ভাবলো কি তো সহ্য করা যায় না। সহ্য করা যায় না কেন? কারণ তারা অভিনয়ে দেখতে পাচ্ছে, যারা অভিনয় করছে তারা তাদেরকে দেখাচ্ছে, এবং দেবতারা তাদেরকে পরাজিত করছে সেটা দেখাচ্ছে। তারা ক্রুদ্ধ হয়ে উঠলো, না এই নাটক আমরা দেখবো না। এই কি কথাবার্তা? আমাদেরকে দেখাচ্ছে আমরা পরাজিত হচ্ছি, এরকম ভাবে আমরা এই নাটক দেখবো না, আমরা চলে যাব। তো হঠাৎ ওই বিরূপাক্ষ এই দেবদৈত্যগণের মধ্যে বললো যে একটা কাজ করো, এই যে অভিনেতারা করছে এই অভিনেতাদের স্মৃতি ভুলিয়ে দাও, অবশ করে দাও, অলস করে দাও, তাদের স্মৃতি ভ্রষ্ট করে দাও। ফলে যে যখন হলো যে হঠাৎ দেখা গেল যে অভিনেতারা যারা অভিনয় করছিল তারা হঠাৎ স্মৃতিলোপ পেয়ে গেল, তারা
ভুলে যাচ্ছিল, অবশ হয়ে যাচ্ছিল। তখন ইন্দ্র ভাবলে কি কথাবার্তা, কি হলো হঠাৎ নাটক চলতে চলতে অভিনেতারা ভুলে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, স্মৃতিশক্তি ভুলে আবার ভুলভাল বলছে, কি ব্যাপার? তখন তিনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে দৈত্যরা এই কীর্তিটা করছে। তিনি তখন ধ্বজা জর্জর যন্ত্র দিয়ে, পতাকা দিয়ে, অ্যাকচুয়ালি পতাকা, তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে জর্জরিত করলো, হত্যা করলো ওই দৈত্যগণে যারা এরকম করছিল। তা তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা আছে যে এই যে নাটক অভিনয় করতে গিয়ে, প্রথম অভিনয় করতে গিয়ে স্মৃতি ভুলে যাওয়া আছে না? সবার আছে তো? সবাই তো প্রথম কোনো নাচ করো বা নাটক করো বা কোনো মিউজিক বাজাও, তাহলে প্রত্যেকের এরকম অভিজ্ঞতা আছে প্রথম পারফরমেন্স জীবনে, তাই না? প্রথম পারফরমেন্সে কি অভিজ্ঞতা আছে যখন মঞ্চে প্রথম পা দিয়েছিলি কোনো একটা নাটকে অভিনয় করে? আছে তো? তাহলে এটা মনে কর। এবং তোমরা যারা রয়েছে প্রথম নাটকে, প্রত্যেকের নাটকে তো অভিনয় করেছো প্রথম। এবং যারা ভিডিও দেখছেন তাদেরকে একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের জীবনে প্রথম মঞ্চে পা রাখার অভিজ্ঞতা, তাদের স্মৃতি ভুলে গেছে কিনা, তারা কিছু ভুলে গেছে কিনা, ভুলভ্রান্তি কিছু করেছে কিনা, এবং প্রথম শোয়ের অভিজ্ঞতাগুলো এই ভিডিও যখন আপনারা দেখবেন, তারপরে সে ভিডিওর যে কমেন্ট বক্স, সেখানে গিয়ে অবশ্যই আপনাদের প্রথম অভিনয়ের অভিজ্ঞতাগুলোকে লিখে রাখবেন। দুটো কথাই লিখুন, দুটো বাক্যই লিখুন, কিন্তু লিখে আসতে হবে। আমি কিন্তু পরে দেখব, ঠিক আছে? প্রথম আমারও এরকম হয়েছিল। আমি যখন প্রথম অভিনয় করেছিলাম সেই নাটকটা একটু বলি, সবাই বোরিং হচ্ছে না তো? হ্যাঁ, প্রথম যখন আমাকে তো শিখিয়ে পড়িয়ে দিয়েছে, এবং কি হয়েছে হঠাৎ, আমি যেরকম আজকের সময় বলি জুনিয়র আর্টিস্ট বলি না, প্রথম অভিনয় শিখতে গেছি, এবং আমাদের একটা নাটকে অভিনয় করতে দিয়েছে, এবং 2-3 দিন রিহার্সাল হয়েছে। রিহার্সালের পর সেই নাটকটায় ছিল যে একটা গ্রাম্য পরিবেশ, নদী করে নৌকো করে আমরা ঘাটে নেমেছি, এবং কাদার পথ রয়েছে, এবং কাদার পথ দিয়ে হেঁটে আমার হলো মঞ্চের সামনেটায় গিয়ে এবার দূরে দেখা যাচ্ছে কিনা কোথাও পথ, কি কোন জায়গাটা যাব, এরকম দেখা। তা আমি তখন প্রথম অভিনয় শিখছি আর কি। তা যথারীতি ওই টেকনিকগুলো শিখেছি, কি করে কাদার মধ্যে দিয়ে হাঁটা যায়, এরকম মেপে মেপে কাপড়টা একটু তুলে তুলে যাওয়ার চেষ্টা করেছি। সেগুলো সব কিছু করেছি। ঘাট থেকে নেমে নৌকো করে নেমে হেঁটে গিয়ে হঠাৎ আমি দাঁড়িয়ে রয়েছি মঞ্চের সামনে। এবার আমাদের যখন রিহার্সাল হয়েছে তখন কি ছোট্ট একটা ঘর, একটা স্কুল ঘরের মধ্যে রিহার্সাল হয়েছে। পুরো মঞ্চ সম্পর্কেও আমার অতটা আইডিয়া ছিল না, বা কোথায় দাঁড়াতে হবে কম্পিটিশনে সেরকম ওইরকম ভাবে দেখানো হয়নি হয়তো। তাই মঞ্চের সামনে কোথায় দাঁড়াবো সেটা বলা হয়নি, মঞ্চের সামনে দাঁড়াতে হবে। রিহার্সালের সময় তাই হয়েছে, গিয়ে দাঁড়িয়ে রয়েছি। এবার দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিয়াকশন করার পর এরকম দেখছি দেখে তারপরে বেরিয়ে যাওয়ার কথা, বেরিয়ে গেছি। পরে আমার একজন অভিনেতা যারা সিনিয়র, তিনি আমাকে বলছেন, যাই তুই এরকম মঞ্চের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছিস কেন? হ্যাঁ, তোকে যে আমি বারবার গিয়ে কানের সামনে গিয়ে বলছি যে সরে যা একটু পাশে সর, আমার এখানে অ্যাকশন আছে, একটু পাশে সর। আমি তোকে আমরা কোথায় শুনেছি, কোথায় বলেছেন নাকি? তখন তো আসলে শুনবো কি, তখন তো আমার কান দিয়ে আগুন বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, গরম ঘর, প্রথম মঞ্চে পা রেখেছি। ফলে আমি তো আর কোনো দিকে খেয়াল নেই, কি ঘটছে না ঘটছে, কোথায় কে কি বলছে, আমার কান দিয়ে কোনো শুনবো কি, কিছু শব্দ ঢুকবে কি, তখন তো আগুন বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। এইটা আমার প্রথম জীবনের অভিজ্ঞতা, যে প্রথম নাটকে যখন অভিনয় করেছি এরকম অবস্থা। আমার আর চারপাশে কিছু খেয়ালই নেই, ওইটুকু অ্যাকশন করার কথা ছিল, এই দেখলাম, দেখে এটা অ্যাকচুয়ালি অভিনেতাদের কাজ হয় না। অভিনেতা যখন মঞ্চে পা রাখবে তখন কিন্তু সচেতন তাকে থাকতে হবে যে লাইটটা কোথা থেকে আসছে, কো অ্যাক্টর কি বলছে, কোথায় আমার পজিশন, মঞ্চের কোথায় দাঁড়াতে হবে, মিউজিকটা নিতে হবে, এত কিছু তাকে খেয়াল রেখেই কিন্তু চরিত্রায়ন করতে হবে, চরিত্র পারফর্ম করতে হবে। কিন্তু এই প্রথম যখন নবিশ, তখন তো অত কিছু জানা থাকে না। ফলে তোমাদের জীবনে এরকম কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিখে আসতে হবে, দুটো বাক্য হলেও লিখে আসতে হবে, ঠিক আছে? লিখে রাখবে তো? হ্যাঁ, এবার আমরা যে প্রসঙ্গে এবার হলো যে এই নাটকটা, তাহলে প্রথমে দেখলাম যে রেগে গেল, রেগে গিয়ে তাকে স্মৃতি ভ্রষ্ট করলো এবং অবশ করে দেওয়ার চেষ্টা করলো, ইন্দ্র তাদেরকে হত্যা করলো। এবার ঠিক আছে, আবার নাটক শুরু হোক, সবই তো মেরে ফেলেছি আমরা। যেই নাটক আবার শুরু হলো তখন আবার দৈত্যরা কি করলো, কি তাদেরকে ভয় দেখাতে শুরু করলো। তাহলে এতক্ষণ ধরে ভয় দেখাতে শুরু করলো, এবং তখন বললো যে ঠিক আছে, ব্রহ্মা বললো যে না, এইভাবে তো নাটক করা যায় না। ভরতকে বললেন যে এরকম কিভাবে নাটক করব, অভিনেতাদের ভয় দেখাচ্ছে, আমরা কি করে নাটক করব। তখন ব্রহ্মা কাজ করলেন যে বিশ্বকর্মাকে ডাক দিলেন, এবং বিশ্বকর্মা বললেন যে একটা মঞ্চ তৈরি করো। এই প্রথম
মঞ্চ তৈরি করার কথা প্রসঙ্গ এলো। তাহলে এতক্ষণ ধরে কোথায় অভিনয় হচ্ছিল? খোলা জায়গায়। আমরা কিন্তু খেয়াল করে দেখব যে আমাদের লোকনাট্য যেগুলো রয়েছে, গ্রামীণ যে নাটকগুলো রয়েছে, গম্ভীরা বলো, আলকাপ, ছৌ ইত্যাদি যে লোকনৃত্য নাটক, সেগুলো কিন্তু খোলা মঞ্চেই অভিনয় হয়, মানে গ্রাম্য পরিবেশে, তাই না? তাহলে এই যে গ্রাম্য পরিবেশে এবং খোলা মঞ্চের আকাশে, তাহলে প্রথম নাটকের অভিনয়টা কোথায় হচ্ছে? আমরা যদি গ্রিক থিয়েটারেও দেখি, তাহলে কোথায় হচ্ছে প্রথম অভিনয়? তখনও কিন্তু মঞ্চ আসেনি, তখন কিন্তু খোলা আকাশ এবং পায়ের তলায় মাটি, খোলা আকাশের নিচেই কিন্তু পারফর্ম হতো। ঠিক আছে, এই প্রথম বিশ্বকর্মাকে দিয়ে ব্রহ্মা মঞ্চ তৈরি কথা বললেন এবং মঞ্চ তৈরি হলো এবং তারপরে নাটকের পারফর্ম হলো। ঠিক আছে, এবার পারফর্ম যখন হলো, এই একটা বিষয় তোমরা দেখো যে না, আমি একটু এগিয়ে যাই তোমাদের কাছে, আমরা পরে একটা বিষয় নিয়ে আসবো। সেটা হলো নাটক তো অভিনয় হয়ে গেল, অভিনয়ের পরে ব্রহ্মা তখন ওই দৈত্যগণকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তোমরা হঠাৎ নাটক বন্ধ করে দেওয়ার জন্য এরকম ছল চাতুরি, এরকম হাঙ্গামা কেন বাঁধাতে গেলে? তখন এই দৈত্যগণরা ব্রহ্মাকে বললেন, পিতামহ, আপনি তো সবার যেরকম দৈত্যগণকেও যেমন দেবতাগণকেও আপনি আপনার দ্বারা সৃষ্টি হয়েছে, আমরাও তো আপনার দ্বারাই সৃষ্টি হয়েছি, তাহলে আমাদের প্রতি এরকম মনোভাব কেন? আপনারা আমাদের দেখাচ্ছেন এরকম ভাবে আমরা পরাজিত হয়েছি, এরকম ভাবে, এটা তো ঠিক করেননি। তখন ব্রহ্মা বলছেন, এইবার তোমরা ভালো করে শোনো, কেন নাটকের উপযোগিতা আছে, কি প্রয়োজনীয়তা আছে, নাটকের লক্ষ্য কি, নাটক কি কাজ করে সমাজে, এইবার তোমরা বুঝতে পারবে, এটা জানা দরকার। আমরা সবসময় বলি না বিদেশের উদাহরণ নিই, কিন্তু এই প্রথম আমরা জানতে পারছি সেই কত বছর আগে রচিত, প্রায় খ্রিস্টপূর্ব 202 শতাব্দীর থেকে খ্রিস্টাব্দ 2 শতাব্দীর মধ্যে অনেকে মনে করেন যে এই ভারতের নাট্যশাস্ত্র রচিত হয়েছে, কিন্তু তার তো সঠিক ইতিহাস আমাদের জানা নেই। কিন্তু এই সময় আমরা চিন্তা করো যে আমরা সবসময় প্রথমেই যেটা বলছিলাম যে বিদেশের মুখাপেক্ষী থাকি, এই প্রাচ্যে এই ভারতের নাট্যশাস্ত্রে কিন্তু নাটকের গুরুত্ব, নাটকের উদ্দেশ্য, নাটক কি করে তার সম্পর্কে প্রথমেই বলা আছে, প্রথম অধ্যায়। তিনি বললেন যে কি তোমরা রাগ কমাও, বিষাদ ত্যাগ করো, কেন ক্রুদ্ধ হচ্ছ? তো এটা তো তোমাদের দেখানো হচ্ছে না, তোমাদের তো দেখানো হচ্ছে না এখানে মঞ্চে। নাটক তো এই দেবতা এবং তোমাদের যে আচরণ, দৈত্যগণের যে আচরণ, তাদের যে ভাব ভঙ্গি, সমস্ত শুধু দেখানো হচ্ছে না, তাদের তুলে ধরা হচ্ছে না। নাটক দেখানো হচ্ছে যে এই ত্রিভুবনে যা কিছু ঘটছে তার ভাব অভিনয়। এবং এখানে তোমার কখনো যুদ্ধ আসবে, কখনো শাস্তি আসবে, কখনো হত্যা আসবে, কখনো মহামারী আসবে, কখনো লড়াই আসবে, সমস্ত কিছু আসবে। এবং নাটকের উদ্দেশ্য কি, এটা ভালো করে তুমি বোঝো। নাটকের উদ্দেশ্য হচ্ছে যাদের কামাসক্ত, যারা তাদের কাম সম্পর্কে তাদেরকে উপদেশ দেওয়া হবে, যারা অর্থলোলুপ, হিংসা উন্মত্ত, তাদেরকে শাসন করা হবে, উপদেশ দেওয়া হবে। যারা দুঃখী তাদেরকে স্থৈর্য বলতে উপদেশ দেওয়া হবে। যারা জ্ঞানী মানি গুণী লোক তাদেরকে বিশ্রাম দেওয়া হবে, আরাম দেওয়া হবে। এটা তো একদম মাত্র মানে একটা আনন্দদায়ক উৎসব, আনন্দদায়ক সৃষ্টি, যেখানটা সবাইকে সদুপদেশ দেওয়া হবে, উপদেশ দেওয়া হবে, এছাড়া তো আর কিছু নেই। এবং এটা এমন একটা শিল্প যেখানে বলছে ন তৎ জ্ঞানং ন তৎ শিল্পং ন সা বিদ্যা ন সা কলা ন সা যোগ ন তৎকর্ম নাট্যহাস্মিন জন্য দৃশ্যতে। অর্থাৎ এমন কোনো শিল্প নেই, এমন কোনো যোগ নেই, এমন কোনো কর্ম নেই যা নাটকে আছে। এবং নাটকের কাজ হলো সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের হাব ভাব, আচরণ, ভঙ্গি, তাদের কর্ম ইত্যাদি সমস্ত কিছু, এবং যত রকমের শিল্প আছে, যত রকমের শাস্ত্র আছে, সব এর মধ্যে আছে। এবং তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আনন্দ দান এবং উপদেশ দান। এই যে আমরা বলি না যে নাটক হলো কি, নাটক হলো এনলাইটমেন্ট এবং এন্টারটেইনমেন্ট। কিন্তু কবে লেখা হয়েছে? কবেই তো বলে গেছেন ভরত তার নাট্যশাস্ত্রে যে নাটকে দুটো গুণ, একটা হলো এন্টারটেইনমেন্ট আর একটা হলো এনলাইটমেন্ট। মানুষকে আলোকিত করা, উপদেশ দেওয়া, সদুপদেশ দেওয়া, কি করা উচিত কি করা উচিত না সেটা সম্পর্কে জানানো। এবং আর একটা জিনিসও বলেছে, অর্থোপজীবী যারা রয়েছেন তাদের অর্থ উপার্জনেরও জায়গা হচ্ছে নাটক, যশ লাভেরও জায়গা হচ্ছে নাটক। যারা দুঃখী, শোক তাপে রয়েছেন,
যারা সম্পন্ন ব্যক্তি তাদেরও আরাম পাবেন এই নাটক দেখলে। এত গুণ নাটকের মধ্যে রয়েছে। এবং আর একটা বিষয় আমি তোমাদের উল্লেখ করি, এই যে নাটক করতে গিয়ে বাধা এলো না, বিঘ্ন এলো না, কারা করলেন? দৈত্যরা। এবার মনে করো তো আমাদের এই আজকের সময়, বর্তমান সময় বা কিছুদিন আগে পর্যন্ত নাটক করতে গিয়ে বাধা বিঘ্ন আসেনি? নাটক বন্ধ করার প্রচেষ্টা হয়নি? হয়েছে তো। 1876 সালে নাট্য নিয়ন্ত্রণ আইন হয়নি, যেখানে গজরানন্দ ও যুবরাজ নাটকের ব্যান করা হয়েছিল। এখনো পর্যন্ত ভারতেরই মহারাষ্ট্রে নাটক সেন্সার রয়েছে, নাটক আগে অনুমতি নিতে হয়। এবং শুধু ভারতে না, সারা পৃথিবীতে এরকম ক্যান্সেল কালচার রয়েছে, নাটক বন্ধ করে দেওয়ার প্রবণতা রয়েছে। তাহলে এইটা কিন্তু সূচনাও তো আমরা দেখতে পাচ্ছি ভারতের নাট্যশাস্ত্রে। সেখানেও কিন্তু নাটক যখনই হচ্ছে, যখনই দেখতে পাচ্ছে অসুররা বা এরকম যারা আয়নার সামনে দেখতে পাচ্ছে আমাদের প্রতিরূপ, তখনই কিন্তু আমরা নাটক বন্ধ করার চেষ্টা করছি। যে শাসক হোক, ব্যক্তি হোক, তারা কিন্তু নাটকের ওপর চড়াও হয়ে নাটক বন্ধ করার চেষ্টা করছে। তাহলে প্রতিবাদী নাটক তখন কিন্তু একটা সূচনাটাও আমরা যদি বলি সেই হিসাবে নাটকের শক্তি কোথায়, যে নাটক যখন মঞ্চস্থ হয় তখন কিন্তু যখন দেখে সেই মানুষ যাকে ফলন করা হচ্ছে, প্রতিরূপ তুলে উঠছে, তখন কিন্তু সে রেগে যায় বা নাটক বন্ধ করার চেষ্টা করে। আমি একটা উদাহরণ দিই, সেটা হলো আমাদের বাংলা থিয়েটারে একজন বিখ্যাত নাট্য নির্দেশক, অভিনেতা ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, যার নামে হলও আছে আমাদের দমদমে, অজিতেশ মঞ্চ। তার একটি নাটক আছে, খুব বিখ্যাত নাটক, পাপ পুণ্য। তা পাপ পুণ্য নাটক অভিনয়ের পর উনি গ্রিন রুমে গেছেন, তা হঠাৎ একজন দর্শক গিয়ে হাজির হয়েছে, গিয়ে বলছেন এইসব নাটক কেন করেন, কেন এইরকম নাটক করেন, আরো তো নাটক আছে, কেন করেন? উনি একটা কথা বলেছিলেন, মনে পড়ে যায় না, দেখতে দেখতে অতীতের কথা মনে পড়ে যায়। তাহলে অতীতের করা কোনো পাপ কর্ম, অতীতের কোনো অনৈতিক কাজ নাটক দেখে কিন্তু সে মনে পড়ে গেছে। তাহলে নাটক কি করে? মানুষের মধ্যে যা এরকম ভাবে চলছে সেই জিনিসগুলোকে মানুষ তুলে ধরে, এই সমাজে, এই সোসাইটিতে যা রয়েছে বা হচ্ছে প্রতিনিয়ত, সেইগুলোকেই তুলে ধরে। এবং তার মধ্যে কিছু মানুষ দেখে যখন তাদের প্রতিরূপ এই মঞ্চে অভিনেতারা করে দেখাচ্ছে, তখন তারা রেগে যায়। কিন্তু নাটকের উদ্দেশ্য আমরা তাহলে কি বললাম? প্রথম কথা হচ্ছে যে নাটক প্রথম আনন্দদায়ক একটা সৃষ্টি, এবং তারপর হচ্ছে এনলাইটমেন্ট, যেটা আমাদের পরবর্তীকালে রামকৃষ্ণদেব, পরমহংসদেবও বলেছিলেন নাটকে লোকশিক্ষা হয়। বিনোদিনী দাসীর মাথায় হাত রেখে বলেছিলেন যে চৈতন্য হোক, চৈতন্য হোক, এবং বারবার তিনি বলতেন নাটকে লোকশিক্ষা হয়। তো আজকের এই আমাদের আলোচনা, যে আমাদের পাশ্চাত্যের দিকে না তাকিয়ে আমাদের এই ভারতের দিকে, আমাদের এই প্রাচ্যের শাস্ত্র এবং তার সংস্কৃতির দিকে যদি আমরা তাকাই, তাহলেও কিন্তু আমরা আমাদের নাটক কি উদ্দেশ্য এবং নাটকের লক্ষ্য কি, নাটক কি, তার উৎপত্তি কি, তা কিন্তু আমরা জেনে নিতে পারি এবং সে অনুযায়ী চর্চা করতে পারি। এবং নাটক কারা করতে পারেন, তাদের গুণ কি থাকা দরকার, কি রকম তারা বিজ্ঞ হওয়া দরকার, কতটা নীতিজ্ঞান থাকা দরকার, কতটা সোসাইটি সম্পর্কে জানা দরকার। তাহলে সমস্ত গুণ, কৌশলী, বিজ্ঞ, প্রগলভ বাক এবং কঠোর পরিশ্রমী যারা, তারাই কিন্তু একমাত্র নাটক করার উপযোগী। তাই এই রকম মানুষ যদি হয়, কেন কি নাটককে সর্বকলা, সর্বশাস্ত্র, সর্বনীতি, জ্ঞান সমস্ত কিছু মিলেই কিন্তু একটা নাট্য জন্ম হয়। তা আজকের আমাদের এরকমই একটা বিষয়, যে বিষয়টিও বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাঠ্য, ভারতের নাট্যশাস্ত্র, তার প্রথম অধ্যায়ে নাটকের উৎপত্তি কিভাবে হয়েছিল এবং নাটকের উদ্দেশ্য কি, এই বিষয়টা নিয়ে আলোচনার চেষ্টা করলাম। আপনারা যারা ভিডিও দেখছেন এবং আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন, তোমরাও যারা দেখছো, তারা অবশ্যই জানাবে যে কিরকম লাগলো, এই বিষয়ে প্রশ্ন থাকলে তো জানাবেন। আপনারা যারা দেখছেন তারা জানাবেন যে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে এবং কেমন আপনাদের এই আমাদের আলোচনা লাগছে, তা অবশ্যই আমাদের জানাবেন। আজকের মতো আমাদের এই ভিডিও শেষ করছি, আমাদের বক্তব্য শেষ করছি। আপনাদের আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।